সরকারের ১৮০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জোর। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো গণমুখী কর্মসূচি ঘিরে প্রত্যাশা। কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। সরকারের প্রথম ৬ মাসে দেশে স্থিতিশীলতা ফেরাকে বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মব সহিংসতা কমলেও আরও উন্নতি করতে হবে আইন শৃঙ্খলার, সুশাসন প্রতিষ্ঠার তাগিদ। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতার অভিযোগ বিরোধী জোটের। সংসদের চেয়ে রাজপথেই বেশি সরব জামায়াত। সাংবিধানিক ইস্যুতে দুর্বলতা দেখছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মধ্যরাতে মুখোমুখি ছাত্রদল ছাত্র শিবির। শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ, প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তেজনা। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সময়সীমা বাড়ানো নিয়ে অনিশ্চয়তা। হরমুজ ঘিরে মন্তব্যের জেরে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। এবার সরকারের ১৮০ দিন পূর্তির বিশেষ প্রতিবেদন। তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিন পার করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননের কাজ চলছে পুরো দমে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। বিহিত আচরণ করিব। জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সরকার পার করল ১৮০ দিন। প্রতিশ্রুতি অনুযায়ী গত জুন পর্যন্ত ৭০,০০০-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে, আর ২০,৮৩২ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরে প্রথমবারের মতো বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২,২২,৬৮,০০০ বৃক্ষরোপণ করা হয়েছে। ৬ মাসে ২,১৬৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। ৩০,০০০ খালের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে। ভোট প্রদানের হাতের কালি শুকানোর আগে থেকে কিন্তু আমাদের প্রধান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা দেখেছি অনেকটাই দৃশ্যমানভাবে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। ক্লাসরুমে শিক্ষাকে আনন্দদায়ক করতে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম ও ব্যাগ দিচ্ছে। স্বাস্থ্য সেবাকে জনবান্ধব করতে ৫,০০০ চিকিৎসক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ৫১ শয্যার উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করা হচ্ছে। সেই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের ব্যাপক প্রচেষ্টায় আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, বৃক্ষরোপণ, প্রতিটা ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। সেই সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনায় জোর দিলেন তারা। এর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আসলে সদিচ্ছা নিয়ে যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থাগুলো করতে পারলে জনস্বার্থগুলো তারা পূরণ করতে পারবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল মানুষ পেতে শুরু করেছে বলছেন গবেষকরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ তাদের। দৈনন্দিন জীবনে একটা বড় ইম্পর্টেন্ট অংশ হলো তার দ্রব্যমূল্যকে সহনীয় মাত্রায় রাখা। যত পারা যায় সিন্ডিকেটের দূরত্ব কমিয়ে আনে আরও কত বেশি সহনীয় মাত্রায় করা যায় দামটাকে। এর বাইরে বাক স্বাধীনতা সহ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতা অতীতের যে কোনো সময়ের থেকে অনেক ভালো অবস্থানে বলছেন সংশ্লিষ্টরা। তবে দুর্নীতি দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দ্রুত দুদক এবং মানবাধিকার কমিশন গঠনে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। সরকারের মেয়াদকালে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে সেগুলোর প্রস্তুতি নেওয়ার সময় এই ১৮০ দিন। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা।
কঠিন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরুর 6 মাস পার করলো তারেক রহমানের সরকার। কেমন গেল প্রথম 6 মাস? কিভাবে দেখা হবে সরকারের কার্যক্রম তা নিয়ে মিশ্র মূল্যায়ন বিশ্লেষকদের। তারা বলছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকারকে মূল্যায়নের জন্য 180 দিন যথেষ্ট নয়। তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ, খাল খননের মতো কর্মসূচি, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন। আবার সাদামাটা চলাফেরা সরকার প্রধানকে দিয়েছে ইতিবাচক ভাবমূর্তি। তবে জ্বালানি সংকট সমাধান, কর্মসংস্থান, অর্থনীতি গতিশীল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুশাসন প্রতিষ্ঠায় অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 আগের সব প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনে খোলা মাঠে শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু তারেক রহমান সরকারের। অজস্র চ্যালেঞ্জ আর আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে দায়িত্ব নেওয়া সে সরকার পার করল 180 দিন। সরকার গঠনের পরই দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা ঠিক করে বিএনপি সরকার। এখন সে সময় পার হওয়ার পর কিভাবে মূল্যায়ন হবে সরকারের 180 দিন? এই সরকার একদিক থেকে অঙ্গীকার, অন্য দিক থেকে বিশাল সমস্যা, চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। একটা সুশাসিত, দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র পরিচালনা করার যে সম্ভাবনা, সেটা চট করে 6 মাসে হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন। তবে যেটা কিছু ইঙ্গিত তো পাওয়া যায়, তাতে আমার কাছে যেটা মনে হয় মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। বিশ্লেষকরা মনে করেন, নানা অনিশ্চয়তা আর অস্থিরতা পেছনে ফেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ফিরেছে স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, যার প্রতিফলন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো বেশ কিছু গণমুখী কর্মসূচি। আবার প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা আর ভিভিআইপি প্রোটোকল সংকুচিত করার মাধ্যমে নতুন নজির গড়েছে সরকার। জবাবদিহিমূলক সরকারের একটা পরিচয় আমরা পেলাম। যতগুলো কমিটমেন্ট ছিল 6 মান্থে, তার ম্যাক্সিমাম সে মিট করার চেষ্টা করেছে। খাল খনন বলেন, সার দেওয়া বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, ফ্যামিলি কার্ড, এটা বোঝাচ্ছে যে সরকার অনেক বেশি কমিটেড ম্যানিফেস্টোর প্রতি। আবার এই ম্যানিফেস্টোতে কমিটমেন্ট মানি হলো সরকার জনগণের প্রতি কমিটেড, জনগণের ভোটটা সে চায় আগামীতেও। বাজেটেও কিন্তু কিছু কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছে। কর্মসংস্থানের জন্য তারা বলেছে, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের কর সুবিধা এগুলা দিয়েছে। তো এগুলো সবই হচ্ছে যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 180 দিনের এই সরকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। আবার মব কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, কর্মসংস্থান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। চ্যালেঞ্জ কিন্তু ক্রমাগত বাড়ছে। ঝুঁকির মূল সূত্রগুলো একদিক থেকে আমলাতন্ত্র, যারা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা যেগুলো আছে সেখানে তারা মূল প্রতিবন্ধকের ভূমিকা পালন করছে। অন্যদিক থেকে দ্বিতীয় যে ঝুঁকির সূত্র, সেটা আমি দেখছি রাজনৈতিক দল থেকে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, তারা ভাবছে এটা তো আমাদের পালা। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা, যে দুর্নীতির আসল জায়গাগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। এটাই যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেকারত্ব কীভাবে দূর করা যায়, আর্থিক বন্টনটা যেন সঠিকভাবে হয়, এবং আইন শৃঙ্খলাটাকে অব্যাহতভাবে উন্নত করা। আপনি যতই উন্নয়নের কাজ করেন, যত ভালো ভালো কাজও করেন, কোনো কিছু টিকবে না যদি মানুষ নিরাপদ বোধ না করে। যেন নিরাপদ বোধ করানোর জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজেই ফোকাস করা উচিত। গত 6 মাসে কখনো কখনো দায়িত্বশীল কারো কারো মন্তব্য সরকারের জন্য ছিল বিব্রতকর। এক্ষেত্রে আগামীতেও সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। পবিত্র একটি দায়িত্ব রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছেন বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ক্ষমতাসীনরা ব্যর্থতার দিকে যাচ্ছে বলেও মন্তব্য তাদের। বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রম মূল্যায়নে সময় সংবাদকে এসব বলেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, ভিন্নমত দমনে বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণ করছে। এসব আমলে নিয়ে সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে বলে প্রত্যাশা বিরোধী শিবিরের। আরও জানাচ্ছেন শফিক মুন্সি।
ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 2/3 জনমত নিয়ে নির্বাচিত হয় বিএনপি। গেল ফেব্রুয়ারি থেকে চলতি আগস্ট, ক্যালেন্ডারের হিসাবে সরকার গঠনের মেয়াদ মাত্র 6 মাস। এই কদিনেই সরকারের সফলতা ব্যর্থতার লিটমাস টেস্ট সম্পন্ন করার কথা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতারা। সমালোচনার পাশাপাশি জানান প্রত্যাশার কথাও। 180 দিনে জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের অবস্থানকে জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতির লঙ্ঘন বলে চিহ্নিত করছেন জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। গণভোট মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে, ওখানে কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে ফরম্যাটটা বিদ্যমান সংবিধানে আছে এটা থাকবে না। এই কারণে ওনারা গণভোট আর মানেন না। যদিও তারা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা হলো যে জুলাই সনদে তো তাদের নোট অফ ডিসেন্টে ভরপুর, এবং তারা আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকেই তারা কার্যকর করতে চায়, যেটা আসলে সংস্কারের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে কখনোই সম্ভবপর হবে না। নাগরিক সংকটের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতারা বলছেন জনস্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দিকে যাচ্ছে এই সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, জ্বালানির দাম বৃদ্ধি হলো, এবং গ্যাসের একটা সংকট চলছে এই মুহূর্তে, এবং মানুষ কিন্তু এক ধরনের নাভিশ্বাস এই জায়গাগুলোতে। তো বিদ্যুৎ, জ্বালানি বা গ্যাস এগুলোর উপরে তো আসলে অর্থনীতির মোবিলিটিটা নির্ভর করে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা সব ভাবলাম যে কি একটা বড় প্ল্যান, তাই নাকি প্ল্যান 6 মাসের মধ্যে আবার হেলমেট বাহিনী নামবে, এটা প্ল্যান। বিদ্যুৎ থাকবে না, প্ল্যান। হ্যাঁ, গ্যাসে মানুষ চুলা জ্বালাতে পারবে না, প্ল্যান। ভিন্নমত সহিংসতার ব্যাপারে বর্তমান সরকার দিন দিন ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও অভিযোগ এসব নেতার। অল্পদিন হলো তারা সরকার গঠন করেছে, এর মধ্যেই যদি ক্যাম্পাসগুলোতে এই ধরনের একটা মারমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো যায়, যদি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং আমরা সেখানে দেখছি যে শুধু ছাত্রদল না, আরও অনেকেই তাদের সঙ্গে এসে যুক্ত হয়ে পড়েন আর কি। তো এটা একটা অশনি সংকেত তৈরি করে। ভিন্ন মতের উপরে দমন পীড়ন, একদলীয় যে শাসন যেটাকে বলা হয়, কর্তৃত্ববাদী যেটা হাসিনা করেছে, সেদিকে যেত না। ওনারা তো সেই দিকে রওনা করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। সেই জন্য সহ অবস্থানেরও আশাবাদটা ছিল জুলাই অভ্যুত্থানের সুফল হিসেবে, সে আশাটাও তারা ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। এত সব সমালোচনার মাঝেও বর্তমান সরকার বর্ষা বিপ্লবের চেতনা সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সব রোগের মূল চিকিৎসা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদের চেয়ে রাজপথে বেশি সরব হওয়ার চেষ্টায় বিরোধী দল, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সাংবিধানিক ও সংসদীয় রীতিতে দখল না থাকায় জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি জামায়াত। যদিও গ্যাস বিদ্যুৎ সংকটের মতো জনভোগান্তির ইস্যুগুলোতে রাজপথে সোচ্চার দলটি। এখনই চূড়ান্ত বিরোধিতা চায় না বিরোধী জোট, এজন্য সতর্ক বিরোধিতার মাধ্যমে সরকারি দলকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে মত বিশ্লেষকদের। নাজমুস আলীর প্রতিবেদন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা ও সংকট সমাধানে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিরোধী দল। সরকারের পক্ষ থেকেও বিরোধী দলের প্রতি সহযোগী মনোভাব প্রতীয়মান। নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল, কামটাই দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সরকারের বিগত 6 মাসে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরোধী দল সংসদে সরকারের কতটা যৌক্তিক সমালোচনা করতে পেরেছে তা যেমন মূল্যায়ন করা হচ্ছে, তেমনি নাগরিক সংকট সমাধানে বিরোধী দলের ভূমিকাকে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার, গণভোট, জুলাই সনদ, 72 সংবিধানে অনেক কথা বলেছি। বিশ্লেষকরা বলছেন সাংবিধানিক ইস্যুতে দক্ষতা কিছুটা কম থাকায় সংসদীয় উপায়ে জনমত গঠনে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বিরোধী জোট। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে বিএনপির সঙ্গে জামাতের সমঝোতা ছিল রাজনৈতিক, কিন্তু বিএনপি এখন তা সাংবিধানিকভাবে মোকাবিলা করতে চাওয়ায় যুক্তিতর্কে পেরে উঠছে না বিরোধীরা। আমার কাছে মনে হচ্ছে তারা ঠিক সেভাবে প্রস্তুতি নিয়ে সংসদে যায় না, ঠিক পড়ালেখা করে না, এখনো আন্দোলনমুখী। সংসদীয় যে প্রটোকল আছে, সংসদীয় যে বিধি আছে, সংসদে যতক্ষণ আছেন আপনি ততক্ষণ ওই বিধি মেনে কাজটা করতে। বিএনপি কাউন্টার করছে সাংবিধানিক কাঠামোর আলোকে, আইন দিয়ে ওইটাকে কাউন্টার করতেছে। আর জামাতের এই যুক্তিটা হলো অনলি পলিটিক্যাল, আইনি না। কারণ তারা আইনি যুক্তিতে তো তারা একমত হয় নাই, তারা তো রাজনৈতিক যুক্তিতে একমত হয়েছে। দুই বিশ্লেষকই মনে করেন সংসদের চেয়ে রাজপথে বেশি সরব বিরোধী দল। এটা সত্যিকারের ইফেক্টিভ যে বিরোধিতা, এই বিরোধিতাটাকে তারা রাস্তায় যতটা ভালোভাবে করতে পারে সংসদের ভিতরে ততটা ভালোভাবে করতে পারছে না। এটা ডিসেম্বর পর্যন্ত থাকার সম্ভাবনা বেশি।
রাজপথে। রাজপথের কথা বলছে বারবার, রাজপথে চলে যাবে, রাজপথে গিয়ে দাবি আদায় করবে। এটা তখনই বলা যাবে যখন সংসদ ব্যর্থ হয়, কিন্তু সংসদে তো আসলে আলাপগুলো শেষই হচ্ছে না। সম্প্রতি গ্যাস বিদ্যুৎ সংকট কিংবা দ্রব্যমূল্য নিয়েও জনমত গঠন কিংবা সংকট সমাধানে কার্যকর রূপরেখা দিতে পারেনি জামাত, বলছেন বিশ্লেষকরা। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে কুদি ছেড়ে দে, এটা হলো তো রেটোরিক্স করে তো লাভ। যেটা বিরোধী দল করতে পারত, যে আসলে বিদ্যুতের সংকট সমাধান করতে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে সরকার, সেটা দেখাইতে পারতেছে না। সে তো খালি স্লোগানের মধ্যে সীমাবদ্ধ। মানুষের অনেকগুলো ডিমান্ড আছে, সেই ডিমান্ড কি? মানুষ একটা স্থিতিশীলতা চায় বাজারের মধ্যে, মানুষ একটা স্থিতিশীলতা চায় শেয়ার মার্কেটে, মানুষ একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা চায়। সেখানে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে বিরোধী দলগুলো কন্ট্রিবিউট করতে পারছে না। দলীয় কর্মসূচি ও সংসদের কার্যক্রম মূল্যায়ন করে বিশ্লেষকদের মত, এখনই হয়তো সরকারকে চূড়ান্ত চাপ দিতে চায় না বিরোধী দল, তবে সতর্ক বিরোধিতার মাধ্যমে বিএনপিকে পর্যবেক্ষণ করছে জামাত। খুব কশাস, সতর্ক বিরোধিতা, খুব সতর্কভাবে বিরোধিতা করে জামাত। হ্যাঁ, তবে তাদের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পরিমাণে মার্জিত, ভালো। সরকারের সাথে আরও কত বেশি বোঝাপড়া যেতে পারে সংসদে, সেটার দিকে তাদের ফোকাস করা উচিত রাজপথের আন্দোলনের চেয়েও। মাত্র 6 মাসেই বিরোধী দলের ভূমিকা মূল্যায়নের জন্য যথেষ্ট নয় মন্তব্য করে অপেক্ষা করার পরামর্শ বিশ্লেষকদের। আমার অনুমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের পথ দেখাচ্ছে ফ্লাই হুইল প্রযুক্তি। 1.5 টাকায় মিলবে প্রতি ইউনিট বিদ্যুৎ। বগুড়ায় 25 কোটি টাকা ব্যয়ে প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা। বিএনপি সরকার গঠনের পর প্রথম 180 দিনে এগিয়ে চলছে অর্থনৈতিক ও বাণিজ্য পরিকল্পনার বাস্তবায়ন। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন জিডিপি অর্জনের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কৃষি ঋণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক কর্মসংস্থানের জোর দিয়েছে সরকার। এছাড়া রপ্তানি খাতের শিল্প প্রতিষ্ঠানকে গতিশীল করতে দেয়া হচ্ছে ঋণ ও প্রণোদনার সহায়তা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ক্ষমতার প্রথম 180 দিন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতিকে পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি সরকার। বাণিজ্য, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক খাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে 2 শতাধিক দৃশ্যমান উদ্যোগ। 2034 সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই সাজানো হয়েছে এই প্রাথমিক কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক নানা সংকটে কর্মপরিকল্পনা বাস্তবায়ন অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। সরকার তো জানে না যে এই তারা ক্ষমতায় গেলেই ওইদিকে মার্কিন ইরান যুদ্ধটা শুরু হবে, এবং সেই যুদ্ধটা সারা বিশ্বের অর্থনীতিকে যেমন একটা টালমাটাল করেছে, আবার ট্রাম্প ট্যারিফ নামে আরেকটা জিনিস মানে সারা বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু আমাদেরকে একটা অস্বস্তিকর পরিবেশে নিয়ে গেছে এবং আমাদের রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে। জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক কূটনীতিতেও। চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও শ্রমবাজার প্রসারে মিলেছে বড় সাফল্য। চীনের সাথে 17টি চুক্তি ও সমঝোতার পাশাপাশি মিলেছে $9 বিলিয়নেরও বেশি প্রাথমিক বিনিয়োগ প্রস্তাব। পলিসি সংস্কারের হাত ধরে বেড়েছে নেট বৈদেশিক সরাসরি বিনিয়োগ বা এফডিআই। তবে বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে পাইপলাইনে জমে থাকা বৈদেশিক ঋণ ও নতুন বিদেশি সহায়তার অর্থ ছাড় করানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাজেটেও আমরা বেশ কিছু প্রণোদনা দেখেছি, রাজস্ব শুল্কের যৌক্তিকরণ দেখেছি, বিভিন্ন ধরনের বিনিয়োগ সহায়ক যেসব সুযোগ সুবিধা, বন্ডেড ওয়্যারহাউস থেকে শুরু করে অন্যান্য ব্যাংকিং সেক্টরের মাধ্যমে সুবিধা, এগুলো তারা দিয়েছেন। সবটা মিলে আমি বলবো যে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর জন্য হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো চাঞ্চল্য আমরা শ্রমবাজারে লক্ষ্য করছি না। প্রান্তিক পর্যায়ে কৃষিখাতের অবকাঠামোগত সংস্কারে, খাল ও নদী পুনর্খননে গুরুত্ব দিয়ে আগামী 5 বছরে খনন করা হবে 20,000 কিলোমিটার খাল ও নদী। বিশাল এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুফল পেতে শুরু করেছে মাঠ পর্যায়ে সুবিধাভোগীরা।
যুব কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে সরকারের। এছাড়া অভ্যন্তরীণভাবে বন্ধ থাকা 14টি পাটকলের মধ্যে 9টি বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে নিয়ে আসার পরিকল্পনায় বদ্ধপরিকর সরকার। তবে দৃশ্যমান করার পরামর্শ সংশ্লিষ্টদের। সরকার বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এটা প্রশংসার ব্যাপার যে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া, থার্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও সরকারের একটা কমিটমেন্ট আছে। কিন্তু এই জিনিসগুলোর কিন্তু রেজাল্ট আসতে টাইম লাগবে। এটা কিন্তু এমন না যে 180 দিনে বা ইভেন 1-2 বছরে, সামনের 1-2 বছরের রেজাল্ট আসবে। বিশ্লেষকরা বলছেন 180 দিনের এই সংক্ষিপ্ত রোডম্যাপ সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনেছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এই ধারাবাহিকতা বজায় রাখা এবং জনজীবনে স্বস্তি দিতে বাজার মনিটরিংয়ে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে মধ্যরাতে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। 1200 নির্যাতনের অভিযোগে রোববার রাতে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা গড়িয়ে পড়ে হাতাহাতিতে। এতে আহত হন এক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় আলোচনার সময় ফজলুল হক হলের সামনে জড়ো হন বিভিন্ন হলের ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। শুরু হয় দুই সংগঠনের তীব্র বাকবিতণ্ডা। শিবিরের বিরুদ্ধে বহিরাগত এনে মব তৈরির অভিযোগ তোলেন ছাত্রদল। অন্যদিকে অভিযুক্ত প্রাধ্যক্ষকে রক্ষা কবচ দেওয়া এবং অপপ্রচারের অভিযোগ তুলে ছাত্র শিবির। এদিকে আলোচনার মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে আহত হন ফজলুল হক মুসলিম হল সংসদের জিএস ইমামুল হাসান। তবে দুই ছাত্র সংগঠনের রাজনীতির মারপ্যাচে মূল ঘটনা ধামাচাপা পড়া ও সঠিক বিচার না পাওয়ার আশঙ্কা ভুক্তভোগী শিক্ষার্থী ইব্রাহিমের। ভিকটিম দাবি করেছিল যে সিসিটিভি ফুটেজ দেখলে সবকিছু ক্লিয়ার হবে। সেই ফুটেজ আমরা দেখতে আসছি, কিন্তু 6 ঘন্টা ধরেও আমাদেরকে সেই ফুটেজ দেখানো হয় নাই। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবকৃষি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী। এখানে তো ছাত্রদল বনাম শিবির যে ডাইমেনশনটা ডাকসু ভিপি সাদিক কায়েম করার চেষ্টা করতেছে, এটা আসলে খুবই নিন্দনীয়। ইস্যুটা ছিল আমার ইস্যু যে আমার সাথে এরকম একটা ক্রাইম হয়ে গেছে। পরে এটা নিয়ে আবার যে চিরচারিত যেটা রূপ যে শিবিরের ছাত্রদলের যে ক্লাস, শিবিরও বাইরে থেকে পোলা বানাচ্ছে, তারপর ছাত্রদলের বাইরে থেকে পোলা বানাচ্ছে, তার দুই গ্রুপে মারামারি লাগছে। লাস্ট পর্যন্ত যে প্রবোস যে ক্রিমিনাল তাকে আমার হলের ছাত্রদল আমি চিনি তারাই শেল্টার দিয়ে নিয়ে গেছে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সবাই সংবাদে আরও থাকছে। বঙ্গোপসাগরে ফের বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য। একের পর এক মাছ ধরার ট্রলারে ডাকাতি। অস্ত্রের মুখে লুটে নেওয়া হচ্ছে মাছ, জাল ও জ্বালানি তেল। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর চকবাজারে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সেই বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু নিচু এলাকা কিন্তু পানির নিচে, বিশেষ করে চট্টগ্রামের চকবাজার এবং আমি এই মুহূর্তে আছি কাঁঠালগঞ্জ এলাকায়। দেখানোর চেষ্টা করছি সেখানে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি উঠেছে। বিশেষ করে চট্টগ্রামে আসলে জলাবদ্ধতা হলে বেশ কয়েকটি জায়গায় পানি উঠে, বিশেষ করে এই চকবাজার, আগ্রাবাদ এবং কাঁঠালগঞ্জ এই জায়গায়। এতে করে আসলে সাধারণ মানুষের তো ভোগান্তি আছে। কেউ পায়ে হেঁটে আবার কেউ ভ্যানে করে কিন্তু গন্তব্যে যাচ্ছেন। এটি এখন অফিস সময় এবং একে পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীরা যারা আছে তাদেরকেও কষ্ট করে পরীক্ষা হলে যেতে দেখছি। তো আবহাওয়া অফিস যেটি বলছে, আসলে তারা বলছে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 189.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত আরও থাকবে বলে তারা জানিয়েছেন। তবে আর একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে জোয়ার শুরু হয়েছে কর্ণফুলী নদীতে। সেক্ষেত্রে জোয়ার এবং বৃষ্টির পানি যদি বেশি একসাথে হয় সেক্ষেত্রে জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং যেহেতু বৃষ্টির আরও আশঙ্কা করছে। তো সব কিছু মিলে আসলে বলা যায় চট্টগ্রামে যে জলাবদ্ধতা যে প্রকল্প সিডিআর পক্ষ থেকে করা হচ্ছে প্রায় 14,000 কোটি টাকার প্রকল্প, সেক্ষেত্রে কিছুটা সফলতা পেলেও বেশ কিছু এলাকা যেগুলো নিচু এলাকা সেগুলোতে আসলে
পানি নিষ্কাশনে তাদের হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে এই চকবাজার এলাকায় এবং আগ্রাবাদ সহ বিশ্ব এলাকায়। যদিও সবচেয়ে বেশি জলাবদ্ধতা হতো মুরাদপুর 2 নম্বর গেট, জিসি মোড় এই এলাকায়, কিন্তু যেটি প্রধান সড়ক সেখানে কিন্তু কোনো জলাবদ্ধতা নাই। যে আসলে চালকরাও কিন্তু বলছেন, রিক্সা চালকরাও বলছেন তারা কষ্ট পাচ্ছেন এবং বিশেষ করে তাদের যে রিক্সা নষ্ট হয়ে যাচ্ছে এবং সিএনজি প্রাইভেট কার সহ তাদের নানা সমস্যা পড়তে হচ্ছে। তো আজকে যেহেতু ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে, একটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেহেতু 189.0 মিলিমিটার, এটা মুষলধারে ভারী বৃষ্টি, সেক্ষেত্রে কিছুক্ষণ এখন জোয়ার শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এই বৃষ্টি যদি আরও অব্যাহত থাকে তাহলে জলাবদ্ধতা বা পানির পরিমাণ আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানছিলাম। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়ার ফ্লাই হুইল প্রযুক্তি। পরীক্ষামূলক উৎপাদনে সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট সক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে পল্লী উন্নয়ন একাডেমি RDA। উদ্যোক্তাদের দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র 1.5 টাকা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে এতদিন ভরসা ছিল গ্যাস, তেল, কয়লা কিংবা সূর্যের আলো। এবার জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়া। ফ্লাইহুইল প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এরুলিয়ার বান্দিগিতে পরীক্ষামূলকভাবে প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে 2টি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। 2004 সাল থেকে প্রযুক্তি নিয়ে গবেষণা করছে RDO, বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। বর্তমানে 500 কিলোওয়াট ক্ষমতার 2টি মোটর দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ হতে পারে মাত্র 1 টাকা 50 পয়সা। RDA পরিকল্পনা অনুযায়ী 25 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হবে 1 মেগাওয়াটের পূর্ণাঙ্গ প্ল্যান্ট। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে উনি বাংলাদেশের উন্নয়ন কাজে হাত দিয়েছেন, আমি এই পরিকল্পনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এটা যদি পরিপূর্ণ আকারে আমরা দাঁড় করাতে পারি তাহলে 1 ইউনিট বিদ্যুৎ 1.5 টাকাতে আমরা এটা সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই জেনারেটরটা সম্পূর্ণ আমাদের কাস্টমাইজ করা, আমাদের নিজেদের করা। এই গবেষণাটা আমরা হলো যে সায়েন্টিফিক্যালি, আর্টিক্যালি এবং থিওরিটিক্যালি এটা হলো যে প্রুভ করছি যে ডাটাগুলো আমাদের কাছে আছে। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়ার কথা জানান RDA কর্মকর্তা। সরাসরি যদি বলি, এটা ফ্লাই হুইলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি। এটা বাংলাদেশে প্রথম না, এটা বর্তমানে যদি আমি বলি USA-তে রয়েছে, চায়নাতে রয়েছে। বাংলাদেশে যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির সংকটের দিকে যাচ্ছে তখন আমরা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পরিদর্শন শেষে উদ্যোগটি বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মাত্র 1 কোটি টাকা দিয়ে এই মেশিনটা তৈরি করা সম্ভব। সেখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। ফ্লাইহুইল প্রযুক্তির বড় সম্ভাবনা হলো এটি সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল নয়। প্রকল্পটি সফল হলে প্রচলিত ব্যবস্থার বাইরে তৈরি হবে বিদ্যুতের নতুন বিকল্প। একই পরিমাণ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনে খরচ হতে পারে 100 কোটি টাকার বেশি, যা এই প্রকল্প ব্যয়ে 4 গুণ। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। দেখছেন সময় সংবাদ। বঙ্গোপসাগরে ফের বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য। একের পর এক মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটছে। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে লুট করে নেওয়া হচ্ছে মাছ, জাল ও জ্বালানি তেল। কোস্টগার্ড বলছে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হচ্ছে দস্যুরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার শিকার জেলেরা। গত 5 আগস্ট ভোররাতে কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় FB মিম নামে একটি ট্রলারে হামলা চালায় সশস্ত্র দস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মারধর করা হয়। লুটে নেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল সহ বিভিন্ন মালামাল। হামলায় আহত হন ট্রলারে থাকা অন্তত 12 জেলে। তাদের মধ্যে 3 জনকে কুয়াকাটা হাসপাতালে এবং গুরুতর আহত মাঝি আইয়ুবকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
মানে আমাদের মাইরিয়া দিছে ব্রেকফাস্টে মাইরিয়া দিয়া মানুষের মুরুব্বিরা কোনো কথা না বাদ কিনা সবার মানে বেড়েছে। শুধু এফবি মিম নয়, একই সময়ে আরও কয়েকটি ট্রলারে হামলার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে জেলেদের জিম্মি করে মাছ ও মালামাল লুটের বেশ কয়েকটি ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলেদের মধ্যে। মৎস্যজীবীদের অভিযোগ, সমুদ্র উপকূলের নিকটবর্তী এলাকায় জলদস্যুর হামলা চালালেও প্রশাসনের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে দস্যুতা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও বেড়েছে দস্যুদের উৎপাত। তাই পুনরায় কঠোর অভিযানের মাধ্যমে সমুদ্র নিরাপদ করার দাবি মৎস্যজীবীদের। অনেকদিন তো মনে হয় প্রশাসন যায় না, এই কারণে ওরা আরো বাড়ছে। জলদস্যু বেমালাই চলতে আছে, অত্যাচার করতে আছে, ডাইরেক্ট বেরিয়ে মাছ লিয়ে যেতে আছে। আমরা শান্তি চাই, শান্তি শৃঙ্খলা জলদস্যু যেন নদীতে না থাকতে পারে। তবে কোস্টগার্ড বলছে সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হয়েছে জলদস্যুরা। আর মৎস্য বিভাগ বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোস্টগার্ড মাঠে নাই এটা ভুল, আমরা আছি, কিন্তু ওরা তো কাজ করবে সব লোকচক্র আড়ালে, সেটা তো আর মানুষের সামনে দিয়ে কোনো কিছু করবে না। যারা সমুদ্রে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের সাথে সমন্বয় করে আমাদের জেলেদের জীবনের এই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যাবে। এক একটি সমুদ্রগামী ট্রলারে জাল, জ্বালানি তেল সহ থাকে প্রায় 20 থেকে 30 লাখ টাকার মালামাল। এসবের পাশাপাশি মাছও লুট করে নিয়ে যায় দস্যুরা। অন্যদিকে মারধর ও সশস্ত্র হামলার কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের ঝুঁকিতে থাকেন সাগরে থাকা জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। তবে আলোচনা থমকে থাকায় সময়সীমা বাড়ানো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এর মধ্যে চলছে কথার লড়াই। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার মন্তব্য ঘিরে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান বলছেন, হরমুজকে নিয়ে রসিকতার জবাব দেবে ইরান। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টের পা ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। হরমুজ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাপ্রধান আমির হাতেমির হুঁশিয়ারি, হরমুজ রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পা ভেঙে দিতে পারে। তার দাবি, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালীতে এখন মার্কিন বাহিনীর প্রবেশের সুযোগ নেই। পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোকেও আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে সতর্ক করেন হাতিমি। এরই মধ্যে মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য $30,000 পুরস্কার ঘোষণা করেছেন হাতিমি। তেহরানে দেয়া বক্তব্যে তিনি বলেন, কোনো ইরানি ব্যক্তি মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারলেই ইরানি জনগণের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা কার্যত থমকে আছে। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলও বন্ধ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিভাফ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তার দাবি, ভিয়েতনাম যুদ্ধের সময়ের চেয়েও বেশি সামরিক শক্তি ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে ওয়াশিংটন। ভবিষ্যতে ইরানের প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ ইরানের কাছে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচিত গণমাধ্যমের সাক্ষাৎকার বা যোগাযোগকে অপরাধ হিসেবে গণ্য করার বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এই আইন কার্যকর হলে এমন গণমাধ্যমের সাক্ষাৎকার বা আলোচনায় অংশ নিলে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 7 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। ভোর 4:30টার দিকে 4তলা হোটেলটির নিচতলায় আগুন লাগে। এ সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। পার্টিতে ঐতিহাসিক জয়ে বিশ্ব ক্রিকেটে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি তামিম ইকবালের চোখে এই জয় শুধু একটি ম্যাচের সাফল্যই নয়, বরং দিন দিন উন্নতি করা টাইগারদের সামর্থ্যের প্রমাণ। আর এই অর্জনেই বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি খেলার সুযোগ তৈরি করবে বলে বিশ্বাস বিসিবি সভাপতি।
টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাও অসম্ভব নয় বলে মনে করেন তিনি। এছাড়া এমন জয়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পাবেন শান্ত পিরাজরা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল। পুরো ক্রিকেট বিশ্বেই এখন আলোচনায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রশংসায় ভাসছে টাইগাররা। বিশ্বের প্রায় সব ক্রিকেট কিংবদন্তিরাই অভিনন্দন জানাচ্ছেন শান্ত বাহিনীকে। এই একটা জয় আর তাতেই বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবার আলোচনার ভাষা। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন সাফল্য যে বিশ্ব ক্রিকেটে বড় বার্তা দিয়েছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মনে হয় এটা ট্রিমেন্ডাস উইন, ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য ওখানে খেলাটাও অনেক কঠিন। সভাপতির চোখে এ জয় কেবল একটা ম্যাচের ফল নয়, বাংলাদেশ যে প্রতিদিন উন্নতি করছে তারই বড় প্রমাণ। এখন স্বপ্ন হয়েছে অনেক বড়, টাইগাররা সহজ করেছে সভাপতির কাজ। আমার কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিকেট এখন ওরা তারা খেলছে আর কন্টিনিউটা করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনালি কীভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি, এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস to negotiate when we are negotiating with other teams. অজিদের দম্ভ চুরমার করে ডারউইনের সব সেশনে ডমিনেট করে জয় পেয়েছে বাংলাদেশ। সব ডিপার্টমেন্টে বিস্তার করেছে আধিপত্য। পুরো কৃতিত্বই তামিম দিলেন টিম ম্যানেজমেন্টকে। ভুলে যাননি স্থানীয় কোচদের অবদানের কথাও। এখানে অন্য কারো কোনো ক্রেডিট নাই, এটা অ্যাবসলিউটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। শন টেট হু ডিড এক্সেপশনালি ওয়েল, যখন চলে যান তো এই দায়িত্বটা আমরা দিই তালা জুবাইরকে। যে লেভেলে শন টেট রেখে গিয়েছিলেন ওই জিনিসটা উনি ধরে রেখেছেন অ্যান্ড হি ইজ ডান ওয়েল। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রিকেটারদের জন্য থাকছে বোনাসও। তবে বিসিবি বসের কাছে এর চেয়ে বড় পুরস্কার বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে সবার ভাবনা বদলে যাওয়া। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক ইন্টারনালি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের 180 দিনে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে জোর। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো গণমুখী কর্মসূচি ঘিরে প্রত্যাশা। কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। সরকারের প্রথম 6 মাসে দেশে স্থিতিশীলতা ফেরাকে বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বব সহিংসতা কমলেও আরও উন্নতি করতে হবে আইন শৃঙ্খলার সুশাসন প্রতিষ্ঠার তাগিদ। এবং অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতার অভিযোগ বিরোধী জোটের। সংসদের চেয়ে রাজপথেই বেশি সরব জামায়াত। সাংবিধানিক ইস্যুতে দুর্বলতা দেখছে বিশ্লেষকরা। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মিসবা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।